আসলে সত্য বলতে আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছিল না। সামনের পর যখন দেখছি যে আমার বাচ্চা ঠিকমতো দুনিয়ার আলো বাতাস গ্রহণ করতে পারতেছে না, তখন আমি যেভাবে পারছি যেমনি পারছি চলে আসছি। পরে আল্লাহর উপর ভরসা করে আটা দিছি যে যায় একটা ব্যবস্থা আল্লাহ করবেন। ওর দিক বিবেচনা করে আমি আর কোনো কিছু দেখি নাই, যে হসপিটাল পর্যন্ত তো আমার পৌঁছাইতে হবে, আমার ছেলের আমার বাঁচাইতে হবে। যার কারণে আমি আগ পিস কোনোভাবে না ভাইবে কোনো কিছু না করে তড়িঘড়ি করে আমি রাফসানটা নিয়ে আসছি। তো আমি তো 25,000 টাকা নিয়ে আসছিলাম, ইকো, এক্স-রে, ইসিজি, ওই জায়গায় রেজিস্ট্রার খরচ সব কিছু দিয়ে মোটামুটি আজকে 10-12 হাজার টাকা হসপিটালেই খরচ। আমি আপনাদের কাছে চাওয়ার মতো ভাষা বা মুখ আমার কোনোটাই নাই। আমি কি বলবো, কেমনে বলবো, কিভাবে চাইবো। আসলে মানুষের তো একটা বিবেক বোধ আছে যে কতক্ষণ মানুষের কাছে হাত পেতে চাইতে পারে বা নিতে পারে। শুধু এতটুকুই বলবো যে আপনারা রাফসানের পাশ থেকে আপনারা যায়েন না। ইমার্জেন্সি ভাবে রাফসানকে নিয়ে আমরা নারায়ণা হাসপাতালে আবার আসছি ব্যাঙ্গালোরে, কারণ রাফসান অনেক অসুস্থ ছিল। লাস্ট কয়েকদিন যাবত রাফসানের অনেক শারীরিক ত্রুটি দেখা দিতেছিল, যেগুলো অপারেশনের আগে দেখা গেছিল। যে জ্বর ছিল অনেকদিন যাবত, শ্বাসকষ্ট ছিল, গতকাল আজকে সকাল পর্যন্ত শ্বাসকষ্ট ছিল। এখন আপাতত একটু ভালো আছে, রেগুলার গ্যাস ওষুধ চলতেছে। রাফসানের অপারেশনের আগে যেমন শরীর কালো হয়ে গেছিল, এখন আগের মতো শরীর কালো হয়ে গেছে। তো আপনারা জানেন যে আমরা জানুয়ারি মাসের এখান থেকে রাফসানের অপারেশন করাই নিয়ে গেছি, হার্টের বেলুন অপারেশন করাইছি। সেটা ডাক্তার বলছিল যে আমরা মোটামুটি চেষ্টা করছি 60% সাকসেস করে দিচ্ছি, বাকি 40% ওর খাওয়া দাওয়া আদর যত্ন সব কিছুর উপর হবে। তো সেই অনুযায়ী আমরা এখান থেকে যাই, আর বলছিল যে 2 মাস পর পর ওখান থেকে ডাক্তারের মাধ্যমে চেক আপ করে রিপোর্ট পাঠানোর জন্য। তো লাস্ট 10-12 দিন আগে আমরা ঢাকা স্কয়ার হসপিটালে রাফসানের ফলো আপের জন্য চেক আপ করাই, 3 মাস পরে ইকো করানোর পরে ওখান থেকে ডাক্তার বলে যে ওরা ভারত থেকে যে অপারেশন করাই দিয়েছিল সেই অপারেশন এখন পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা হয় না। এই সেম রিপোর্টই যখন আবার এসে ইন্ডিয়াতে দেখার পরে ডাক্তারের সেক্রেটারি আমার ফোন দিয়ে বলে যে দেখেন বাবুর তো হার্টের বাল্ব এক সাইডে একটু ফেটে গেছে, তো ওকে এই মাসে যদি পারেন নিয়ে আসেন, না পারলে দেরি হয়ে যাবে, পরবর্তী কয়েক মাস পর আসলে কিন্তু তখন মেডিসিন দিলেও মেডিসিনে কাজ করবে না। আর হার্টের বাল্ব যেহেতু ফেটে গেছে, এখন যদি মেডিসিনে কাজ করাতে না পারি পরবর্তীতে কিন্তু ওষুধেও কাজ করবে না, বাল্ব চেঞ্জ করতে হতে পারে, যেহেতু এটা বাল্ব এক সাইড একটু ডিফেক্ট হয়ে গেছে। তো আমি বললাম যে বাল্ব যে ডিফেক্ট ফেটে গেছে এটা তো আমার জানানো হয় নাই। তা বলছে এটা অপারেশনের সময় হয়েছে, ওর হার্টের যে পরিমাণ সমস্যা ছিল এটা ডাক্তাররা বাধ্য হয়েছে, ওর হার্টটা যেভাবে শক্ত হয়ে আটকে ছিল মাঝখান দিয়ে লাগাইতে বেলুন দিতে গিয়ে ফাটছে। ওইটুকু যদি বেলুন দিয়ে ফাঁকা করতে না পারতো তাহলে ওরে অপারেশন সাকসেস হতো না, ওরে রাখা যেত না। যার কারণে ডাক্তাররা অন্য কোনো কিছু চিন্তা করে নাই, সরাসরি এটা করতে বাধ্য হয়েছে যাতে ওর অপারেশনটা সাকসেস আপাতত রাফসান বাঁচে। তা বলছে এটা আমার জানানো হয় না এখানে, তখন ওর অর্থায়নে তো ওর অপারেশনের টাকা পয়সা তো সব আমার দেশবাসী দিচ্ছে, তাহলে তো এটা তাদের জানানো দরকার ছিল। এখন তো তারা আমারে কি বলবে? তো বলছে যে তখন বললো যে দেখেন এটা তো ডাক্তার কেন জানে নাই, ডাক্তার জানে, তবে আমাদের মনে হইতেছে যে আপনাদের মেন্টাল কন্ডিশন ভালো ছিল না, অতিরিক্ত আবার প্রেশার নেবেন, চিন্তা করবেন, যার কারণে ডাক্তার এটা আপনাদের জানায় নাই। তো গেল সেই কথা। এই কথার পর থেকে এই ডাক্তারের যেদিন রিপোর্ট দিয়েছে ওই দিন থেকে রাফসানের রাত্রে জ্বর, দিনভর রাতভর জ্বর থাকতো, ওষুধে জ্বর পড়তো না, জ্বর পড়তেছিল না, এখনও রানিং অসুস্থ। পরে দেখা দিল যে শ্বাসকষ্ট। তো ডাক্তারে যখন রিপোর্ট দেয়, ডাক্তার এই সমস্ত কথা ডাক্তারের সেক্রেটারি বলার পরে আসলে তো একজন পিতা হিসাবে তো আমি তখন জানেনি আমার মেন্টাল কন্ডিশন কি হইতে পারে, দুশ্চিন্তা কিভাবে কি করব, কেমনি আবার রাফসানকে নিয়ে ইন্ডিয়াতে আসবো, কিভাবে কি করা যায়। তো তৎকালীন ইমার্জেন্সিভাবে আসা লাগবে, যার কারণে আমি কোনো কিছু চিন্তা করে ভেবে পাইতেছিলাম না। পরে আমার দাদা আছে পরিচিত ডোনার, রাফসানের আগেও ভাই 1 লাখ টাকা দিছিল। পরে তারে সবটা বলার পরে ভাই বললো যে দেরি করেন না, চিন্তা করেন না, দ্রুত আপনি রাফসানকে নিয়ে ইন্ডিয়ায় চলে যান। তো টাকা পয়সার একটা ব্যাপার আমার কাছে, তখন আমার সব মিলে ইন্ডিয়ান টাকার আমি 25,000 টাকার ব্যবস্থা করে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে আসি গতকাল। আমি টাকার চিন্তা করি নাই, যে আসলে টাকার চিন্তা করলে তো বসে থাকলে তো হবে না, আমার তো সন্তানরে বাঁচাইতে হবে, আমার বাবুরে আমার রাফসানরে সুস্থ রাখতে হবে। ওর দিক বিবেচনা করে আমি আর কোনো কিছু দেখি নাই, যে না আমার এখন যেভাবে হোক ইন্ডিয়াকে পৌঁছাইতে হবে। হসপিটাল পর দেখো বা দুষ্টুমি করেন আব্বা, যে হসপিটাল পর্যন্ত তো আমার পৌঁছাইতে হবে, আমার ছেলের আমার বাঁচাইতে হবে। যার কারণে আমি আগ পিস কোনোভাবে না ভাইবে কোনো কিছু না করে তড়িঘড়ি করে আমি রাফসানটা নিয়ে আসছি। ওর এখনও শ্বাসকষ্ট আছে, ও কুতে কুতে দম নেয়, যেটা অপারেশনের আগে ছিল। তো এখানে আসার পরে আমি আজকে সকালে হসপিটালে যাওয়ার পর ওর ডাক্তারের খোঁজ করি। তো ডাক্তার অ্যাসিস্ট্যান্ট বলে যে স্যার আজকে ছুটিতে। আসলে অভাগা যে জায়গা যায় সাগর শুকায় যায়, কথাটা আসলেই সত্য। আমার ইমার্জেন্সি লাগবে ডাক্তার, অথচ আজকে ডাক্তার ছুটিতে। পরে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট বললাম তাহলে আমি কি করতে পারি। পরে যে ডিউটি ডাক্তার ছিল উনি সব কিছু দেখে ওর ইকো করলো, এক্স-রে করলো এবং ইসিজি করছে। আর বলছে যে আর বাদ বাকি যে টেস্টগুলো আছে ওইগুলো আগামীকাল ডাক্তার আসবে 90%, যদি আগামীকাল না আসে
তাহলে পরের দিন আসবে। তো ডাক্তার বলতে আগামীকাল আসে, ভালো আগামীকাল এসে ডাক্তার দেখে বাদ বাকি টেস্টগুলো ডাক্তার করতে দিবে। তো আমি তো 25,000 টাকা নিয়ে আসছিলাম অলরেডি এখানে হোটেল পর্যন্ত পৌঁছাইতে। ডাক্তার রাফসানের একটা ইকো করতে 5,000 টাকা নিছে, ইন্ডিয়ান টাকার 4,800 টাকা নিছে। ইকো, এক্স রে, ইসিজি, ওই জায়গায় রেজিস্ট্রেশন খরচ সবকিছু দিয়ে মোটামুটি আজকে 10-12 হাজার টাকা হসপিটালেই খরচ। তো আমি টাকার টেনশন করতেছি না যে আমি কি করবো আমি জানি না। আসলে আমার সামনে অন্ধকার যে আমি কি করবো, আমার ছেলেটা কেমনে সুস্থ রাখবো, কি করবো আমার কিছু মাথায় আসে না, মাথায় ধরে না। আমি শাকিল ভাইরে বলছি যে ভাই এখন কি করা যায়, কি কেমনে কি করব। তো ভাই এয়ারপোর্টে আসছিল ওই সময় আমি আসলে সত্য বলতে আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছিল না। আমি সামনের পর দেখতেছিলাম যে আমার ছেলে শ্বাস নিতেছে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, দম বন্ধ হয়ে যাইতেছে, শ্বাস নিতেছে, নীল, পুরো শরীর কালো হয়ে যাইতেছে। সামনের পর যখন দেখছি যে আমার বাচ্চা ঠিক মতো দুনিয়ার আলো বাতাস গ্রহণ করতে পারতেছে না, তখন তো আর আমার মাথা ঠিক থাকার কথা না। তখন আমি যেভাবে পারছি যেমনি পারছি চলে আসছি। শাকিল ভাই একটু ব্যস্ত ছিল, আমিও মাঝখানে ভাইয়ের ফোন শেষ পর্যায়ে ভাই আমার অনেক কল দিতেছে, আমি ফোন ধরতে পারি নাই, কারণ আমি তারে কত জ্বালাবো। তারে আমি আর লাস্ট 6টা মাস ধরে যে পরিমাণে জ্বালাইতেছি, নিজের একটা আত্মীয় স্বজন আপনজনের তো আমি এত জ্বালাইতে পারি, তারে আর কত জ্বালাবো, তা সে আর কত করবে আমার রাফসানের জন্য। একটা মানুষ কত করতে পারে, তাও তো সে সর্বোচ্চ লেভেল পৌঁছায় গেছে। যার কারণে আমি উপরে আল্লাহর উপর ভরসা করে আটা দিছি যে যায় একটা ব্যবস্থা আল্লাহ করবেন। পরে আবার চিন্তা ভাবনা করে দেখলাম যে ভাই আমারে ফোন দিতেছে, তো আমার ভাইরে জানানো উচিত। পরে আমি ভাইরে বললাম যে ভাই বাইরে আমরা এয়ারপোর্টে আসি, বলার পর সাথে সাথে ভাই দেখি যে আধা ঘন্টার ভিতরে এয়ারপোর্টে চলে আসছে। বাদ বাকিটা হয়তো আপনারা ভিডিওতে দেখছেন। তো আজকের আপডেট এতটুকুই যে রাফসানের আজকে আমরা এখন ডাক্তার দেখাতে পারিনি, কয়েকটা টেস্ট করছি, সামনে আপডেট ইনশাল্লাহ দিব। তো দোয়া করেন যেন সব কিছু ভালো থাকে। আর আমার দেশের মানুষের প্রতি তো আমার কৃতজ্ঞতার শেষ নাই যে আমার রাফসানের বাংলাদেশে যখন অপারেশন হইলো তখন আমার রাফসানের আপনারা বাংলাদেশে অপারেশনের টাকা দিলেন, সেই অপারেশন ফেল গেল। সেই অপারেশন ফেল যাওয়ার পর যখন আবার ইন্ডিয়াতে আসার কথা বললো, তখন ইন্ডিয়া আসার টাকার ব্যবস্থা আপনারা রাফসানকে করে দিলেন। গতকাল ভাই যখন আমাদের এই কথাগুলো আবার ফেসবুকে তুলে ধরছে, তো টুকটাক কম বেশি হয়তো সবাই সাহায্য করতেছেন। আজকে এক ভদ্রলোক, আমি জানি না কে, রাফসানের বাহির থেকে 37,500 টাকা দিছে। আসলে আপনাদের ঋণ, আপনাদের কৃতজ্ঞতা বলে তো আমি শেষ করতে পারবো না। আমি আপনাদের কাছে চাওয়ার মতো ভাষা বা মুখ আমার কোনোটাই নাই। আমি কি বলবো, কেমনে বলবো, কিভাবে চাইবো। আসলে মানুষের তো একটা বিবেক বোধ আছে যে কতক্ষণ মানুষের কাছে হাত পেতে চাইতে পারে বা নিতে পারে। তো সেই দিক দিয়ে আমি আপনাদের কাছে চাওয়ার মতো আমার কোনো মুখ নাই, অবকাশ নাই। শুধু এতটুকুই বলবো যে আপনারা যদি আল্লাহ না করুক বড় কিছু হয়ে যায়, তাহলে আমার রাফসানের পাশ থেকে আপনারা যায়েন না। গত দুইবার রাফসানের যেভাবে সাপোর্ট দিচ্ছেন আপনারা, সেভাবে আমার রাফসানের পাশে থাকেন। আপনাদের দোয়া, ভালোবাসা, আপনাদের সাহায্যে রাফসান এখন আমার কোল পর্যন্ত টিকে আছে। আমি জানি যে আমার দেশবাসী এখন আমার রাফসানের জন্য আগায় আসবে, আমার রাফসানের পাশে থাকবে। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। আপনারা যারা আমার রাফসানের যে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে আসতেছেন, তাদের তো আসলে কৃতজ্ঞতা দিয়েও শোধ হবে না। আর যারা আমার রাফসানের ভিডিওগুলো শেয়ার করেন, পোস্টগুলো শেয়ার করেন, তাদের কাছে আমি আরও কৃতজ্ঞ যে আপনারা মানুষের দোরগোড়ায় আমাদেরকে পৌঁছায় দিয়েছিলেন বিদায় রাফসান সাহায্য পাইছে। রাফসান এখন পর্যন্ত ঠিক আছে। সামনে কি হবে আমি জানি না, তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা সামনে আমার রাফসানের থেকে সরে যাবেন না। আগামীকাল রিপোর্টে কি হয়, ডাক্তার কি বলে, সবটা আবার আপনাদের জানাবো। আপনারা আমার রাফসানের জন্য দোয়া করেন। এটা তো শ্বাস নেওয়া মনে শোনা যাইতেছে। আর আমার রাফসানের জন্য দোয়া করেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।